বাংলাদেশে মনে হয় যেন গণমাধ্যমের একটা বিস্ফোরণ ঘটে গেছে। অনলাইন, টেলিভিশন, পত্রিকা সবাই এখন মোবাইল ক্যামেরা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সেই জায়গাটিতে এবং সেখানে উৎসুক জনতা যারা তাদের হাতেও মোবাইল। তার মানে বাংলাদেশে যদি ১৮ কোটি মানুষ থাকে ১৮ কোটি মানুষই যেন সাংবাদিক। বাংলাদেশে উত্তরার মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনাটি ঘটল সেটি আসলে কিছুতেই মেনে নেওয়ার মতো নয়। প্রথম কথা হলো যে ঢাকা শহরের মতো একটা জনবসতিপূর্ণ এলাকা যেখানে ৪৪,০০০ মানুষ প্রতি বর্গ কিলোমিটারে বাস করে, সেরকম একটি ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান কিভাবে উড্ডয়ন করে? তাহলে এত বছর ধরে এইটা কি মানুষের জীবনকে নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিয়ে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে আসা হচ্ছিল? এই বিষয়টি অবশ্যই বিমান বাহিনী সহ সংশ্লিষ্টদের বিবেচনায় নিতে হবে এবং খুব শীঘ্রই এই বিষয়ে এমন একটা পরিবর্তন আনতে হবে যেন বিমান বাহিনীর প্রশিক্ষণ কোনো বিমান ঢাকা শহরে আর উড্ডয়ন না করে। এই দুর্ঘটনা থেকে এটা আমাদের প্রথম একটা শিক্ষা নিতে হবে এবং সেভাবে করে আমাদেরকে স্টেপ নিতে হবে। যেই বিমানটা পুরো পৃথিবী জুড়ে উড়ন্ত কফিন হিসেবে পরিচিত এবং এটার ঝুঁকির মাত্রা এত বেশি যে অন্যান্য দেশগুলো এই বিমানটা ব্যবহার করে না, সেখানে এরকম পুরাতন একটা চায়না বিমান কিভাবে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রশিক্ষণ বিমান হিসেবে এখনো অনুমোদন পায় বা এখনো সেটা দিয়ে প্রশিক্ষণ দেয়া হয়, এটা আসলে ঠিক বুঝে আসে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ বিমান বাহিনী সহ সবাইকে এই বিষয়টাকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে পাইলট কিন্তু বিমানটি উড্ডয়নের ১০ মিনিট পরেই সমস্যার কথা বলেছিলেন এবং তিনি কিন্তু একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন। আজকে তার একটা চূড়ান্ত এককভাবে এই বিমান নিয়ে উড্ডয়নের কথা এবং তিনি সেটা করেছেন। ১০ মিনিটের মধ্যে যখন তিনি ঝামেলা দেখতে পেলেন তিনি কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু পরবর্তীতে বিমানটি সম্পর্কে তিনি জানিয়েছেন যে এটি আর আকাশে ভাসছে না, অর্থাৎ এটি নিচের দিকে পড়ে যাচ্ছে। তো সেই অবস্থায় আসলে অনেকেই আমি দেখলাম যে ফেসবুক জুড়ে পাইলটের দোষ দিচ্ছেন। পাইলটের আসলে কোনো দোষ নেই। এখানে দোষ বা দায় যদি নিতে হয় সেটা সরকারকে নিতে হবে, সেটা বিমান বাহিনীকে নিতে হবে যে কেন এই ধরনের একটি পুরাতন বিমান দিয়ে তারা এখনো প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। সবচেয়ে যে বিষয়টা নিয়ে আমার খুবই মানে অড লেগেছে দেখতে সেটা হচ্ছে যে উৎসুক জনতার ভিড়। উৎসুক জনতার ভিড় সেখানে বাংলাদেশে মনে হয় যেন গণমাধ্যমের একটা বিস্ফোরণ ঘটে গেছে। অনলাইন, টেলিভিশন, পত্রিকা সবাই এখন মোবাইল ক্যামেরা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সেই জায়গাটিতে এবং সেখানে উৎসুক জনতা যারা তাদের হাতেও মোবাইল। তার মানে বাংলাদেশে যদি ১৮ কোটি মানুষ থাকে ১৮ কোটি মানুষই যেন সাংবাদিক। তো প্রত্যেকেই কোনো কিছু হলেই তাৎক্ষণিকভাবে ঝাঁপিয়ে পড়ে ভিডিও করার জন্য। আর সেটা করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে এই উদ্ধার কাজ ব্যাহত হয়েছে এবং এই উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করাটা আসলে অনেকটাই কঠিন ছিল বলে আমি গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। আর সবচেয়ে যেটি উদ্বেগজনক বিষয়, যেসব ফ্যামিলির, যেসব পরিবারের বাচ্চা মারা গিয়েছে অথবা আহত হয়েছে, তাদের গায়ে আগুন ধরে গিয়েছে, তারা দগ্ধ অবস্থায় ছিল, তাদেরকে খুব ক্লোজ শট বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, তারপরে পত্রিকার অনলাইন ভার্সনে, এরপর অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় দেখতে পাওয়া গেছে। কেন? আপনি আপনি যদি সাংবাদিকতাই করেন তাহলে সাংবাদিকতার ইথিক্স তো আপনাদের মেনে চলা উচিত। আপনি যে বাচ্চাটা তার গায়ে কোনো কাপড় নেই, আগুনে দগ্ধ হয়ে গেছে, সেই বাচ্চাটার ক্লোজ একটা ছবি নিলেন, সেটা ব্লারও করলেন না, সেই ছবি অন এয়ার দিয়ে দিলেন, মানুষজন সেটা ফেসবুকে শেয়ার দিয়ে ভাইরাল করে দিল। কিন্তু একবার কি আপনি ভেবেছেন যে যেই ফ্যামিলি বা যেই পরিবারের এই সন্তান বাচ্চা তাদের মানসিক অবস্থাটা কি? তাদের আত্মীয়স্বজন, তাদের পরিবার পরিজন, তারা এই ছবি বা এই ভিডিও দেখে তাদের কেমন লেগেছে? আর আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই হসপিটালে বিশেষ করে বার্ন ইউনিটের ভিতরে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন। মনে হয় যেন এটা একটা উৎসব, যেখানে দগ্ধ লোকজন কাতরাচ্ছে, দগ্ধ শিশুরা তাদের
বা পরিবারের সদস্যরা উদ্বিগ্ন, তারা সেখানে কাতরাচ্ছে, সেখানে গিয়ে আপনি সবাই আপনারা গণমাধ্যমের ক্যামেরা নিয়ে ঢুকে পড়লেন এবং সেখানে গিয়ে তাদের যে চিকিৎসা কাজ সেটাতেও আপনারা ব্যাহত করলেন। তো এটা কি আসলে মানে কোনো বিবেচনাবোধ হতে পারে? এই ধরনের মানসিকতা থেকে অবশ্যই বেরিয়ে আসা দরকার। গণমাধ্যমের যারা কর্মী, যারা ক্যামেরা নিয়ে ভিতরে গিয়ে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, একই সাথে আমাদের ৬ থেকে ৭ জন উপদেষ্টা যারা হসপিটালে গিয়ে ভিড় করে তাদের বহন নিয়ে সেখানে গিয়ে ঢুকে গিয়ে তারাও কিন্তু একই সাথে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এবং রাজনৈতিক যেসব ব্যক্তিত্ব, রাজনৈতিক বিভিন্ন দলের রাজনৈতিক নেতা যারা সেখানে গিয়েছেন, তারা গিয়ে ভিড় জমিয়েছেন, তারা তাদের নেতাদেরকে নিয়ে এটা কি শো অফ করতে গিয়েছেন নাকি সমবেদনা জানাতে গিয়েছেন? আমার তো তাদের ভিডিও ফুটেজ বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দেখে মনে হয়েছে এটা এক ধরনের শো অফ করার জন্য তারা সেখানে গিয়েছেন। এটা দরকার ছিল না। নিহত আহতদের প্রতি সমবেদনা অন্যভাবে জানানো যেত। সেটা কিন্তু আপনারা জানাতে ব্যর্থ হয়েছেন। তবে এই যে শিক্ষার্থীদের এই যে বিমান দুর্ঘটনার বিষয়ে নানা ধরনের খবর পড়ে খুব আশাহত হলেও একটি বিষয় খুবই ভালো লেগেছে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই শিক্ষক তিনি আসলেই একজন প্রকৃত অর্থে শিক্ষক বলতে যা বোঝায় তিনি তাই। তিনি তার ২০ জন শিক্ষার্থীকে মায়ের মতো আগলে রেখেছেন এবং তার শরীরে ৮০% দগ্ধ হওয়ার পরও নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাদের জীবন তিনি বাঁচিয়েছেন এবং অনেক বাচ্চাকে গেট পর্যন্ত তিনি পার করে দিয়েছেন। তো নিঃসন্দেহে ওনার এবং ওনার পরিবারের এখন কি অবস্থা সেই বিষয়েও সরকারের খবর নেওয়া উচিত এবং যথাযথ উদ্যোগ নেওয়া উচিত। অন্তত রাজনৈতিক নেতা এবং মিডিয়ার যেসব কর্মী দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, সেই জায়গায় নিঃসন্দেহে তিনি একজন দায়িত্বশীল শিক্ষকের পরিচয় দিয়েছেন। তার যে অবদান, এই অবদানের কথা আমাদের আজীবন স্মরণ রাখা উচিত। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।